সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভোকেশনাল টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে NTRCA অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা যে সকল সমস্যায় পড়েন চাকরি শুরুতে। অর্থাৎ আপনারা সবাই জানেন যে 2015 সাল থেকে শিক্ষক নিবন্ধনের গণবিজ্ঞপ্তির মধ্য দিয়ে অর্থাৎ সরকারের মধ্য দিয়ে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার সহকারী শিক্ষক, ট্রেড ইনস্ট্রাক্টর ও প্রভাষক নিয়োগ হচ্ছে। এ পর্যন্ত মোট 5টি গণবিজ্ঞপ্তি হয়েছে 2024 সাল পর্যন্ত। এই 2024 সাল পর্যন্ত এই গণবিজ্ঞপ্তিতে 1,68,000 মতো এমপিওভুক্ত বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক, ট্রেড ইনস্ট্রাক্টর এবং প্রভাষক পদমর্যাদায় নিয়োজিত রয়েছেন অ্যাপ্লিক্যান্ট প্রার্থীরা। তো সেই হিসেবে যখনই আপনি একটি প্রতিষ্ঠানে যুক্ত হতে যাবেন, যেহেতু আমি একটি স্কুল এবং একটি মাদ্রাসা চৌদ্দ গণবিজ্ঞপ্তিতে স্কুল এবং স্পেশাল গণবিজ্ঞপ্তিতে মাদ্রাসায় সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম, সেক্ষেত্রে আমার স্কুল ম্যানেজিং কমিটি এবং মাদ্রাসা ম্যানেজিং কমিটি সম্পর্কে ধারণা রয়েছে এবং ইউটিউব চালানোর কারণে বেশ কিছু স্টুডেন্ট আমাদেরকে বা যেহেতু অ্যাপ্লিক্যান্ট প্রার্থী আমাদেরকে বিভিন্ন বিষয় জানায়, তো আমাদের এ থেকে আমাদের একটু জ্ঞান হয়। তো সেই আলোকে বলবো যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে NTRC কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা যে সমস্যায় পড়েন চাকরির শুরুতে। তো এই ভিডিওটি অবশ্যই সবাই দেখবেন, যদিও এখনও শুরু না হয়, যদি সামনেও যদি আপনি পরীক্ষা দেন তারপরে এই ভিডিওটি আপনার জন্য। তো যাই হোক, সর্বপ্রথম যে আপনারা NTRC কর্তৃক নিয়োগপ্রাপ্ত হলে সর্বপ্রথম প্রতিষ্ঠানে গেলে কমিটি কর্তৃক যোগদানে বাধা দিতে পারে। অর্থাৎ কমিটি আপনাকে বলবে যে আমার প্রতিষ্ঠানটি গড়তে অনেক পরিশ্রম লাগছে, এমপিও নিতে অনেক খরচ হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, তো আমাকে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দিতে হবে, অথবা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বা আইফোন কিনে দিতে হবে, কিংবা প্রতিষ্ঠানের জন্য একটি বড় আলমারি কিনে দিতে হবে যেটির দাম 50,000 টাকা, বা এই ধরনের 15,000 20,000 টাকা দাবি করতে পারে। এক্ষেত্রে আপনাকে ধৈর্য এবং সহনশীলতা দিয়ে একটু বুঝিয়ে তারপরে আনতে হবে, একেবারে হুটহাট গরম হওয়া যাবে না। তো প্রথম নমনীয় হয়ে হয়ে আস্তে 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 বোঝাবেন, সুযোগ না থাকলে পরবর্তীতে সেটি ভিন্ন বিষয়, কিন্তু আপনার বোঝানোর কাম আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ বোঝাতে থাকবেন, পরে আস্তে আস্তে মন করলে আপনার নিয়োগ প্রক্রিয়াতে আপনার যোগদান করাইতে পারবে। তবে এটি সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য না, তবে বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠান বা আমরা সেই হিসেবে ধরতে পারি 30 বা 40% প্রতিষ্ঠানে এইরকম সভাপতি এখনও রয়েছে। তারপরে প্রধান শিক্ষক কর্তৃক ঘুষ দাবি করা, অর্থাৎ যেখানে সভাপতি কিছু না করবে, আবার ওই ধরনের কিছু প্রতিষ্ঠানে প্রধান সভাপতির মতো মানে রাজনৈতিক দলের বড় আশীর্বাদ পুষ্ট উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র বা আমলীগের ওয়ার্ড আমলীগের সভাপতি, কিংবা এই ধরনের বড় আশীর্বাদ পুষ্ট কোনো দলের বা বিএনপির বা কোনো একটি দলের, আপনার যখন যে দল ক্ষমতায় যায় সেই দলের লেজুর ভিত্তি করে কিছু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকগুলো, তো এই সকল প্রধান শিক্ষক কিন্তু আপনার গণবিজ্ঞপ্তিতে যখন আবেদন করে প্রতিষ্ঠানে যোগদান করতে যাবেন সেই সময় ঘুষ দাবি করতে পারে। তো ঘুষ দাবি করলে আপনি সরাসরি ঘুষ দেবেন না, আগে বোঝাবেন, চেষ্টা করবেন, তার পরবর্তীতে অন্য প্রতিকার রয়েছে, কীভাবে প্রতিকার করবেন সেই বিষয়গুলো বলব। তারপরে বলছে এমপিওভুক্ত হওয়ার সময় জেলা শিক্ষা অফিস কর্তৃক কিছু ব্যক্তির মাধ্যমে ঘুষ দাবি করতে পারে। যেমন আপনি প্রতিষ্ঠানে যোগদান করাইলেন, পরবর্তীতে কি হলো, আপনি যখন অনলাইনে আবেদন করলেন আপনাকে ফোন দিয়ে ভাই 20,000 কম কিন্তু আমি ফাইল ছাড়তাছি না, মানে অনলাইনে উনি ছাড়বে না। তো সেই হিসেবে অনেক জেলা উপজেলার মধ্যে এই ধরনের ভাইরাস বা এই ধরনের আপনার পশুর মতো আচরণ যেটারে আমরা বলি, এরকম এমপিওভুক্ত যে নতুন শিক্ষকরা বা আপনার কি বলে সুপারিশপ্রাপ্ত NTRC শিক্ষকদের সাথে এরকম 5,000 10,000 15,000 20,000 টাকা বিভিন্ন মিষ্টি খাওয়ার জন্য, এই খাওয়া সেই খাওয়ার জন্য দাবি করতে পারে। তো এই ক্ষেত্রে আপনি নমনীয়তা অবলম্বন করতে হবে। তারপরে আপনার হলো নাম্বার 4, প্রতিষ্ঠানে আলমারি, চেয়ার, টেবিল কিংবা বেঞ্চের জন্য আবদার করা। দেখা যায় যে সব শিক্ষকের একটু খোঁচাই দিছে, দেওয়ার পরে বলতেছে যে স্যার নতুন শিক্ষক আইছে, একটু বলেন এই যে একটা বেঞ্চ ভাঙ্গা, এই একটা চেয়ার ভাঙ্গা, একটা আলমারি ভাঙ্গা, বা একটা টিভি দিলে পরে, বা একটা এই আপনার আলাদা বসার জন্য একটু ব্যবস্থা করলে, বা ওয়াইফাইয়ের একটু লাইনের ব্যবস্থা করে দিলে, মানে আপনার যাতে 15 20 30 40 50 হাজার টাকা মানে প্রতিষ্ঠান ওয়ারি বুঝে। যদি প্রতিষ্ঠান বড় থাকে তাহলে চাওয়াটাও বড় থাকবে, প্রতিষ্ঠান ছোট থাকলে চাওয়াটাও ছোট থাকবে।
তো এরকম দাবি করতে পারে। তো সেক্ষেত্রে আপনি নমনীয়তা অবস্থান করবেন। তারপরে বলছে প্রতিষ্ঠান প্রধানের মতো না থাকলে অতিরিক্ত ক্লাস দাও। যেমন আপনি প্রতিষ্ঠানে যোগ দিলেন, দেওয়ার পরে দেখলেন যে প্রতিষ্ঠান প্রধান আপনার মানে আপনি তার মনের মতো হতে পারেন নাই, মানে সে যেভাবে চাইতেছে আপনি তার বিপরীত করতেছেন। তো সেক্ষেত্রে কি করবে জানেন, আপনাকে 2-3টা অতিরিক্ত ক্লাস দিবে। যেমন আপনি বাংলার শিক্ষক, তো আপনারা কি করে দিবে যেন বাংলার পাশাপাশি সমাজ বা যেগুলো বাংলার রিলেটিভ পড়াইতে পারবে, এরকম সবার যদি 3টা ক্লাস থাকে আপনার দেখবো যে 5টা ক্লাস দিয়ে বসায় রাখছে। ওইটা বলবো যে আপনি নতুন নিতে থাকেন, পরবর্তীতে কমাই দিল আরেক টিচার আসুন, এরকম বলবে। তো সেক্ষেত্রে প্রধানের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। তারপরে 6 নম্বর বলছে মাদ্রাসায় যোগদানের ক্ষেত্রে সহকারী শিক্ষক এবং আলিম প্রভাষকদের ইবতেদায়ী পর্যায়ে ক্লাস নিতে বাধ্য করা। যেমন বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, আমি এই জন্য আপনাদের বলি যে মাদ্রাসায় যারা যুক্ত হবেন সেটি সহকারী শিক্ষক বা আলিম প্রভাষক, আরবি বাংলা বা সহকারী মৌলবী যেটাই হন না কেন, মাদ্রাসা একটাই সমস্যা, সেটি হলো আপনি প্রভাষকও যদি হন তাও 1, 2, 3, 4 ক্লাস নেওয়া হবে, এবং সহকারী শিক্ষকও যদি হন তারপরে 1, 2, 3, 4 বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ক্লাস নেওয়া হবে, মানে নিচুর ক্লাসে ওনারা ক্লাস নেওয়া হবে। এরকম প্রতিষ্ঠান হলো বাংলাদেশে প্রায় 95% মাদ্রাসা। তাই মাদ্রাসায় যাদের ভালো নম্বর আছে তাদের সে এইখানে এসে চাকরি না করাটাই বেটার বলে আমি মনে করি। এটি মাদ্রাসায় যারা নিবন্ধনধারী রয়েছেন তারা বিষয়টি বা সহকারী শিক্ষক হিসেবে মাদ্রাসায় যুক্ত হওয়ার চেষ্টা করবেন, তাদেরকে বিশেষভাবে অনুরোধ করলাম। তারপরে আসি আমরা 7 নম্বরে, বলছে প্রতিষ্ঠানে পুরাণ শিক্ষকদের মতো বেতনের একটি নির্দিষ্ট হারে স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে মাসিক ভাতা দিয়ে থাকে, তার অংশ না দেওয়া। অনেক সময় দেখবেন সবই মানছে, ঠিক আছে, পুরাতন শিক্ষকরা 5,000 টাকা করে প্রতি মাস পাচ্ছে, আপনারা বলছে যে আরও 1 বছর পরে আপনাদের দিব বা 2 বছর পরে আপনারা দেবো, আপনি আসেন, কিন্তু আমাদের নিয়ম হলো 5 বছর পরের থেকে আমরা দিই, বা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কথা বলে এই অংশ থেকে আপনাকে বঞ্চিত করা। সেক্ষেত্রে আপনি পরবর্তীতে কেমনি কি করা যায় প্রতিষ্ঠানে ঢুকে সেই বিষয়টি আপনি নিজেই বুঝতে পারবেন। এটা আমি আপনাদের অগ্রিম বলে দিলাম। তারপরে বিষয়ভিত্তিক ক্লাস না দেওয়া। যেমন কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে স্কুল এবং মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠান, দেখা যায় আগের থেকেই বাংলা শিক্ষক ইংরেজি নিয়ে বসে আছে, তো উনি ইংরেজি যতই শিক্ষক উনি ইংলিশ পড়াবেন না, মানে ওনার যে প্রাইভেট সিস্টেম আছে উনি প্রাইভেট পড়াবেন, উনি আমাদের শিক্ষক হলেও আপনি ওই যে বুবার মতো আপনার যে বাংলা অমুক ক্লাস নেবে, আপনার ইংলিশ ক্লাসে ধারে কাছেও দিবে না। এই ধরনের অনেক প্রতিষ্ঠান আছে। এই জন্যে আবেদন করার সময়, প্রতিষ্ঠানে যখনই আবেদন করবেন, আবেদন করার সময় এগুলো ভেবে চিন্তে দেখে তারপর আবেদন করবেন। অর্থাৎ যেখানে আপনার নিয়োগ পেলে আপনি সহকারী শিক্ষক ইংরেজি, সহকারী শিক্ষক গণিত, সহকারী শিক্ষক আপনার ভৌত বিজ্ঞান, মানে এগুলো প্রাইভেট পড়ানো যায়, এই সাবজেক্টগুলোতে যেখানে আপনি নিয়োগ পেলে আপনি ওই সাবজেক্টগুলো ওই প্রতিষ্ঠানে ক্লাস নিতে পারবেন, ওই ধরনের প্রতিষ্ঠানে আবেদন করার চেষ্টা করবেন। এই জন্য প্রতিষ্ঠানে খোঁজ নেওয়া অবশ্যই দরকার। তারপরে প্রাইভেট পড়াতে না দেওয়া। অনেক সময় দেখবেন যে আপনি ভালো পারেন, তারপরেও দেখা যায় আপনাকে প্রাইভেট পড়ানোর সুযোগ দিবে না, মানে বাহিরেও পড়াবে না, ভিতরেও পড়ানোর সুযোগ দিবে না। এই ধরনের অনেক বিগ হাউস বা আমরা যারা বলি আপনার এই কিছু ঘাটতেরা প্রধান শিক্ষক রয়েছে, এবং বিভিন্ন প্রতিষ্ঠানেও এরকম সুপার সহ সুপার রয়েছে, তারা এই ধরনের ন্যাক্কারজনক কাজ করে, অর্থাৎ শিক্ষক ভালো থাক তারা চায় না। তারপরে বলছে যে আপনার বিষয়ভিত্তিক কর্ম উপযোগী ল্যাব ক্লাস ব্যবহারিক যন্ত্রপাতি না দেওয়া। অনেক সময় দেখা যায় যে আপনি কারিগরি শিক্ষক কিংবা জেনারেল শিক্ষক, আপনার ল্যাব বোঝাই দেওয়া, বা আপনি পদার্থের একজন শিক্ষক, পদার্থ ল্যাবে নিয়ে যে আপনি স্টুডেন্ট করে যে শিখাবেন, সেই শেখানোর জন্য ল্যাবের ওই রকম সরঞ্জাম তারা তাদের মতো বোঝাই দিচ্ছে না। তো এই ধরনের অনেক সমস্যায় আপনারা পড়বেন। এছাড়াও আরও অন্যান্য কারণ রয়েছে, যে কারণগুলো এখানে বলার মতো না, তবে আপনারা চাকরি করলে এক এক প্রতিষ্ঠানে এক এক ধরনের সমস্যা থাকে। এরপরেও আবার শিক্ষকদের মধ্যে বিভিন্ন গ্রুপিং থাকে, একদল প্রধানের পক্ষে থাকে, একদল সহপ্রধানের পক্ষে থাকে, আবার একদল জেনারেল শিক্ষকদের পক্ষ থাকে, আরেক দল দেখা যায় যে যদি সেখানে মাদ্রাসা থাকে সেখানে ওই সহকারী মৌলবীদের মতো আলাদা করে আরেকটি পক্ষ তৈরি হয়ে যায়। মানে প্রতিষ্ঠানে আবার দেখা যায় যে ধর্মের মানে আবার কি রাজনীতির বিভাজনে অনেক শিক্ষক দেখা যায় এই দিক কথা বলে, আবার আরেকজন ওই দিক কথা বলে। তো এরকম প্রতিটা প্রতিষ্ঠানে এরকম গ্রুপিং সিস্টেম রয়েছে। তাই ঠান্ডা মাথায় প্রতিষ্ঠানে যোগদান করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে ঠান্ডা মাথায় সব কিছু নিয়ন্ত্রণ করে আপনাকে বাংলাদেশে এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে হবে। অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলো অত্যন্ত ঝামেলাকর এবং বিভ্রান্তিকর, এবং মানে বেতনের দিক দিয়েও বাংলাদেশের সবচেয়ে নিম্নমানের চাকরিগুলোর একটি। তো সেই দিক বিবেচনা করে
আপনারা যখন আবেদন করবেন এবং এইসব প্রতিষ্ঠানে যখন চাকরি করবেন তখন এইগুলো বিবেচনা করে আস্তে 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 আপনি ওই পরিবেশের সাথে মানিয়ে নেবেন। এক্ষেত্রে মহিলা প্রার্থী যারা রয়েছেন তারা আরও বেশি সতর্কতা অবলম্বন করে প্রতিষ্ঠান চয়েস দিবেন, আবেদন করবেন এবং কর্ম উপযোগী বা আপনি বা নারী বান্ধব প্রতিষ্ঠানটি কিনা এটা দেখে তারপরে আবেদন করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।